কিছু বলার আগে রায়হান খুব জোরে সবার সামনে মেহেরের গালে একটা থাপ্পড় মারে। ব্যালেন্স নিতে না পেরে মেহের পড়ে যেতে নেয়। তখনই রায়হান মেহেরকে ধরে ফেলে। রায়হান প্রচন্ড রেগে আছে। ও আরেকটা থাপ্পড় মারতে গিয়েও মারে না, বরং নিজের হাতে একটা বাড়ি দেয় দেয়ালে। যার ভালোর জন্য এত কিছু করলাম, আজ সে... মেহের কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। আর চেয়ে বেশি অবাক হলো যে ছেলে কোনোদিন তার সাথে রুডলি কথা বলেনি, আজ সে মেহেরের গায়ে হাত তুলেছে, তাও আবার পাবলিক প্লেসে। কেন করলে এটা? তখন ডক্টর আসে। এ কি, কে আপনি? আর ওকে এভাবে মারছেন বা কেন? উনি আমার... তোমার হাজবেন্ড, তাই তো? না, উনি... আপনি কেমন হাজবেন্ড? হ্যাঁ, আপনার ওয়াইফের এমন অবস্থা, আপনি ওনাকে ছেড়ে চলে গেছেন, আর ওয়াইফের কোনো খবর রাখেন নাই। জানেন কতটা খারাপ অবস্থা ওনার? সরি, আমি বুঝতে পারিনি। যদি এসব আগে জানতাম তাহলে অনেক আগেই সবটা ঠিক হয়ে যেত। আসুন ভিতরে। চলুন। মেহেরের হাত টেনে ভিতরে নিয়ে যায়। দেখুন, যেটা আপনার ওয়াইফকে আমি আগেই বলেছি, আমি আবার বলছি, ওর অবস্থা ভালো না, ও বাচ্চা নেওয়ার জন্য স্টেবল না। তবুও যদি আপনারা নিতে চান তবে ভেবে দেখুন। এটা শুনে রায়হান মেহেরের দিকে তাকায়, কিন্তু মেহের নিচের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমরা দেখছি। তবে বাচ্চাটা কি সত্যি সুস্থভাবে জন্ম নিতে পারবে না? পারবে না, পারবে না এমন না, তবে অনেক রিস্ক। কিন্তু আপনারা এত তাড়াতাড়ি নিতে কেন চাইছেন? সে যাই হোক, আপনাদের ব্যাপার। তবে যদি ঠিক মতো টেক কেয়ার করেন তবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। আমি মেহের আর আমার বেবির পুরো খেয়াল রাখব। আমি চাইলেও এই বাচ্চার উপর কোনো অধিকার দেখাতে পারবো না, কারণ এই অধিকার আমার নেই। এইটা শুনে মেহের রায়হানের দিকে তাকায়, কিন্তু রায়হান তার দিকে নজর দেয় না। তা এতই যখন ভালোবাসেন তবে এতদিন কই ছিলেন? একটা ভুল হয়ে গিয়েছিল আমার, যেটা এখন শুধরানোর চেষ্টা করছি। তবে আর যাই করি না কেন, কোনোদিন আর এই ভুলটা করব না। এবার সবটা আমি আমার মতো করে সাজাবো, শুধু নিজের মনের মতো, তাতে কারো ভালো লাগুক বা খারাপ। খুব শক্ত করে মেহেরের হাতটা ধরে, তারপর ডক্টর রায়হানের সবটা বুঝিয়ে দেয়। রায়হান দরকারি সব ওষুধ আর যা যা দরকার সব নিয়ে মেহেরের হাত ধরে হসপিটালের বাইরে বেরিয়ে আসে। রায়হান এক প্রকার জোর করে মেহেরকে গাড়িতে তোলে, তারপর গাড়ি স্টার্ট দেয়, কিন্তু মাঝ রাস্তায় এসে... রায়ান, গাড়ি থামাও। আমি গাড়ি থামাতে বলছি রায়ান। কিন্তু রায়হান কোনো কথা বলছে না। রায়ান, তুমি যদি গাড়ি না থামাও তবে আমি কিন্তু বাধ্য হয়ে গাড়ি থেকে লাফ দেব। এইটা শুনে রায়হান গাড়ি থামায় আর মেহের গাড়ি থেকে নেমে বেরিয়ে যেতে নেয়। তখনই রায়হান পিছন থেকে মেহেরকে টেনে নিজের কাছে টেনে নেয়। ছাড়ো আমাকে। কিন্তু রায়হানের কোনো কথা না শুনে মেহেরের দিকে তাকিয়ে আছে, আর মেহের ওকে ছাড়ানোর চেষ্টা করছে। মেহের না পেরে রায়হানের হাতে খুব জোরেই একটা কামড় বসিয়ে দেয়, তাতে রায়হানের হাত থেকে রক্ত বেরোতে শুরু করে, কিন্তু কোনো রিঅ্যাক্ট না করে নিজেকে চোখ বন্ধ করে আবার মেহেরের কাহিনীগুলো দেখতে থাকে। কি করছো? ছাড়ো আমাকে, লাগছে আমার। তখনই রায়হান মেহেরের হাত ছেড়ে দিয়ে মেহেরকে গাড়ির সাথে মিশিয়ে নিজের হাত দুপাশে দিয়ে মেহেরকে আটকে দেয়। এবার বলো কি বলবে? মেহেরের খুব কাছে গিয়ে মেহের রায়হানকে সরাতে না পেরে নিজেই পেছনে চেপে দেয়। কেন করছো এমন? আমাকে যেতে দাও। তারপর? রায়ান দেখো, আমার কিন্তু এসব ভালো লাগছে না। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজের মতো ভালো আছি। হয়ে গেছে নাকি আর কিছু বলা বাকি আছে? তুমি কিন্তু... কি আমি ঘুম অনেক বেশি বড় হয়ে গেছো নাকি তুমি? শুধুমাত্র তোমার চাওয়ার মূল্য দিতে গিয়ে আমি তোমাকে ছেড়ে গেছি। রেতকে তুমি ভালোবাসো, তাই আমি কখনো চাইনি অন্তত আমার জন্য তোমার লাইফে প্রবলেম হোক, তাই নিজের সবটা ছেড়ে চলে গেছি। আর সেই তুমি কি না নিজের মৃত্যুর পেপারে নিজে সাইন করতে চাইছো? আমার লাইফ আমার ডিসিশন, আমার যা ভালো লাগবে তাই করব। তোমার লাইফ তোমার ডিসিশন, বাট ইউ নো দ্যাট মেহের, ইউ আর মাই লাভ। এটা শুনে মেহের রায়হানকে ছাড়িয়ে যেতে নেয়, কিন্তু রায়হান আবার মেহেরের হাত টেনে ধরে। তোমার ইচ্ছে পূরণ করতে একবার এই ভুলটা করেছি মেহের, আর করতে চাই না।
তাহলে কি করতে চাও? রেদ যেটা করেছে সেটা করতে চাও? রেদ চলে গেছে বলে এখন রেদের জায়গা নিজে সেই অধিকার খাটাতে চাইছো? আরে রেদকে তো আমি ভালোবাসতাম, বিয়ে করেছিল আমাকে, তবুও আমার সবটা শেষ করে আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে গেল। কিন্তু তুমি তুমি তো আমার কেউ নও রায়ান। রেদ যেটা করে যেতে পারেনি সেটা এখন তুমি পূরণ করতে এসেছো, আমাকে সবার সামনে একটা খারাপ মেয়ে প্রমাণ করতে। যাকে নিজের হাজবেন্ড ছেড়ে চলে গেছে তাকে সবার সামনে অপমান করতে। যদি অন্য সময় হতো তবে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাকে তোমার ভাষায় বুঝিয়ে দিতাম মেহের, কিন্তু তুমি শুকরিয়া করো তোমার ভিতর অন্য কেউ আছে। আমার উপর কোনো জোর তুমি খাটাতে পারো না, কোনো রাইট নেই তোমার। তোমার উপর অধিকার আছে কিনা সেটা তুমি বুঝতেই পারবে খুব ভালো করে। এখন চলো আমার সাথে। যে মেয়ের হাজবেন্ড তাকে ছেড়ে চলে যায় সে অন্য ছেলের সাথে গেলে সেটা সমাজ মেনে নিবে না রায়ান। আর আমি সমাজের নিয়মের বাইরে নই। এই কয়দিনে এই সমাজ আমাকে তা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। আর আমার জন্য আমি তোমাকে সবার সামনে ছোট করতে চাই না। সো যেতে দাও আমাকে। এই মেয়ে, তোর সমস্যা কি? কিছু বলছি না বলে কি ভাবছিস নিজেকে তুই? ভালো মতো কি কোনো কাজ তোকে দিয়ে হয় না নাকি? সবটাতেই এতটা বেশি বুঝিস কেন তুই? আমি তোমার সাথে যাব না। যাবে না তাই তো? হুম। ওকে ফাইন, দেখা যাক কি হয়। বলেই মেহেরকে কোলে তুলে জোর করে গাড়িতে বসিয়ে দরজা লক করে দেয়। তারপর নিজেও গিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়ি স্টার্ট করে রায়হান মেহেরকে ওর বাড়িতে নিয়ে আসে। মেহের অনেকবার বলা সত্ত্বেও ওর কোনো কথাই রায়হান শুনে না। অতিরিক্ত ধকলের কারণে মেহের গাড়িতে সেন্সলেস হয়ে যায়। রায়হান মেহেরকে ডাকতে গিয়েও ডাকে না, কারণও এটা বুঝতে পারছে রেদ যাওয়ার পর মেহের কাউকে আর বিশ্বাস করতে পারছে না। ও মেহেরকে না ডেকেই ওকে নিয়ে ভিতরে গিয়ে শুইয়ে দেয়। আমি এবার এসে গেছি মেহের, তুমি নিজের কথা রাখোনি, নিজের প্রয়োজনে তুমি আমাকে ডাকোনি, কিন্তু আমার কথা আমি রাখবো। সারা জীবন তোমার পাশে থাকবো, তা তুমি চাও বা না চাও। তারপর মেহেরের কপালে হাত বুলিয়ে রায়হান বাইরে চলে আসে। প্রায় রাতের দিকে মেহেরের ঘুম ভাঙে। মেহের চারপাশে দেখে বোঝার চেষ্টা করছে মেহের কোথায় আছে। তখন রায়হানের কথা মনে পড়ে, তার মানে এটা রায়হানের বাড়ি। মেহের দরজার দিকে এগোতেই দেখে দরজায় নক করা। মেহের অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করেও খুলতে পারে না। মেহের যেতে না পেরে মেঝেতে বসে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। তখনই দরজাটা খুলে যায়। মেহের তাকিয়ে দেখে রায়হান খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। খাবার এনেছি, কে নাও। খাবো না। তুমি যদি নিজের ইচ্ছে না খাও তবে কিন্তু আমাকে জোর করে খাওয়াতে হবে। সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না মেহের। আমাকে কঠোর হতে বাধ্য করো না। বলছি তো খাবো না। এটা দেখে রায়হান খুব রেগে যায়, কিন্তু তারপরেও নিজেকে শান্ত করে নেয়। ঠিক আছে, যখন খাবে না তখন জোর করব না। শুধু তোমার বাবা মাকে গিয়ে বলবো যে রেদ আপনার মেয়েকে মাঝ রাস্তায় ফেলে চলে গেছে, আর আপনার মেয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তার সন্তানকে দুনিয়ায় আনতে চাইছে। তাহলে ওনারা কি করবে তা জানোই তো। তখনই গিয়ে মেহের রায়হানকে একটা থাপ্পড় মারে, কিন্তু রায়হান কোনো রিয়েক্ট করে না। ও হয়তো জানতো এমন কিছুই হবে। তোমার আর রেদের সাথে কোনো তফাৎ নেই রায়ান, তোমরা দুজনেই এক, বরং তুমি রেদের চেয়েও খারাপ। খারাপ? আমার আরো খারাপ রূপটা তুমি দেখবে যদি না আমার কথা না শোনো। তুমি এরকমটা করতে পারো না রেদ। এখনো তোমার মুখে তাহলে রেদের নাম আসে? রেদ নই আমি, মেহের রায়ান। তাই যা বলছি চুপচাপ শোনো। প্লিজ রায়ান, আমাকে যেতে দাও। কেন আটকে রেখেছো আমাকে? সেটাও সম্ভব না, তোমাকে এখানেই থাকতে হবে, আর সেটাও আমার ইচ্ছায়। আমি খাবার নিয়ে আসছি, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেবে। তারপর রায়হান আবার খাবার নিয়ে আসে। মেহের খেতে না চাওয়ায় সত্ত্বেও জোর করে খাইয়ে দেয়। মেহের ওকে মানা করতেও পারছে না, কারণ ভয় পাচ্ছে রায়হান যদি সত্যি সত্যি ওর বাবা মাকে ওর খবর বলে দেয়। তাই চুপচাপ খেয়ে নিচ্ছে বললে ভুল হবে। রায়হান ওকে জোর করেই খাওয়াচ্ছে, আর মেহের খাওয়ার চেয়েও বেশি কাঁদছে। খাওয়া শেষ হলে মেহেরের মুখ মুছিয়ে ওকে শুইয়ে বাইরে চলে আসে।
কেন হচ্ছে আমার সাথে এইসব? কি করেছি আমি? সবটা এখন নিজের কাছেই অসহ্য লাগছে আমার। বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে মাঝরাতের দিকে। রায়হান নিজের ঘরে ইজি চেয়ারে বসে আছে। এই 4 মাসে অনেক কিছু রায়হান করেছে যা আগে কখনো ভাবেওনি। রায়হান বসে বসে মেহেরের আর ওর এদেশে আসার কথা ভাবছে। আই এম সরি মেহের, বাট আমি তোমার লাইফ নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। বাইরেটা এখন তোমার জন্য সেভ না। আমি জানি না কারা তোমার ক্ষতি করতে চায়, আদেও চাই কি না জানি না, তবে যাই হোক তোমাকে নিয়ে রিস্ক নিতে পারবো না। কিন্তু কে আমাকে তোমার খবর দিয়েছে? রায়হানকে কেউ ফোন দিয়ে মেহেরের কথা জানায় যে রেদ মেহেরকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু কে সেটা রায়হান অনেক ট্রাই করেছে কিন্তু জানতে পারেনি। আর মেহেরের লাইফ রিস্কে আছে এটাও রায়হান তার কাছে থেকেই জেনেছে। তার কথা পুরোপুরি ভাবে সত্যি নয় তা এখানে এসে রায়হান বুঝতে পারছে, কিন্তু আসলে কি হয়েছে সেটা বুঝতে পারছে না। তবুও মেহেরকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইছে না রায়হান। কই তুই রেদ, কেন করলি মেয়েটার সাথে এমন? তুইও তো ওকে ভালোবাসতি, তাহলে কেন ওকে ছেড়ে চলে গেলি? কেনই বা একটা বার ওর কথা ভাবলি না? কিসের প্রতিশোধ নিচ্ছিস তুই ওর উপর? তবে তুই যাই করিস আমি তোকে ঠিক খুঁজে বের করব। আমার সকল প্রশ্নের উত্তর এবার তোকে দিতে হবে রেদ। তুই মেহেরকে ভালোবাসিস বলে আমি আমার ভালোবাসা শেষ করেছি, আর তার প্রতিদান যদি এটাই হয় তবে এর মাসুলও তুই দিবি। হঠাৎ রায়হানের মেহেরের রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। রায়হান দ্রুত মেহেরের রুমে যায়, গিয়ে দেখে মেহের ঘুমির মধ্যে চিৎকার করছে আর কাঁদছে। ওর পুরো শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে আর নিজের মনে বুলি আওড়াচ্ছে। কি হয়েছে তোমার? কথা বলো রেদ, কি হয়েছে তোমার? কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? ওকে ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন। রায়হান মেহেরের কথা শুনে অবাকের শীর্ষে। মেহের এমন ভাবে কথা বলছে যেন রেদের সাথে কথা বলছে। রেদের কিছু হয়েছে আর ও তাই বারবার জিজ্ঞেস করছে, কোথায় তুমি রেদ? প্লিজ ফিরে এসো। কেন চলে গেলে? তখনই রায়হান আলতো করে মেহেরকে ডাক দেয়। তখনই মেহের জেগে ওঠে। জেগে উঠেই রেদকে আশেপাশে পাগলের মতো খুঁজতে থাকে। মেহের শান্ত হও, কেউ নেই এখানে। রায়ান, ওদের আটকাও, রেদকে নিয়ে যাচ্ছে ওরা। ওরা কিছু করে দেবে রেদের সাথে। ওর বিপদ রায়ান, প্লিজ ওকে বাঁচাও। আমি দেখছি ওর খুব কষ্ট হচ্ছে। কেউ নেই এখানে, না রেদ না অন্য কেউ। কেউ নিয়ে যাচ্ছে না ওকে, ও নিজে চলে গেছে। মেহের, কিচ্ছু হয়নি রেদের, শান্ত হও তুমি। মেহেরকে খুব শক্ত করে ধরে। মেহের আবার খুব জোরে কান্না করে দেয়। আমি মিথ্যা বলছি না। রায়হানের বুকে ঢলে পড়ে নিস্তেজ হয়ে গেল। কেন? কেন নেই রেদ? কেন চলে গেছে রেদ? প্লিজ রায়ান, আমাকে রেদকে এনে দাও। বলে ওখানে ঘুমের মধ্যে আবার সেন্সলেস হয়ে গেল। দেব, মেহের তুমি যা চাও তাই দেব। তুমি আমাকে একটু সময় দাও। এত কিছুর পরও কিভাবে এতটা ভালোবাসো মেহের, কিভাবে? রায়হানের চোখের কোণ বেয়ে পানি পড়ছে। এভাবেই কেটে যায় সপ্তাহ। মেহেরকে কোনোভাবে রায়হান কনভিন্স করতে পারেনি এখানে থাকার জন্য, তাই বাধ্য মেহেরকে জোর করে রেখেছে। কারণ বাইরেটা ওর জন্য সেফ নয় আর মেহের নিজের খেয়াল রাখতেই পারবে না, তাই রায়হান বাধ্য হয়ে মেয়েকে যেতে দিচ্ছে না। এভাবেই কাটতে থাকে মেহেরের দিনগুলো। এবার মেহের আর সহ্য করতে পারে না এই 4 দেয়ালে বন্ধ থাকতে, তাই রেগে গিয়ে ঘরের সমস্ত কিছু ভেঙে ফেলতে থাকে। রায়হান সবে বাইরে থেকে ফিরেছে। ঘরের দিকে শব্দ শুনে রায়হান মেহেরের রুমে দরজা খুলতেই দেখে পুরো রুমে অবস্থা খারাপ করে ফেলেছে। তার চেয়ে বড় কথা, মেহেরের শরীরে অনেক জায়গা কেটে ছেলে রক্ত বেরোচ্ছে। কি হচ্ছে এসব? রায়হানকে দেখে মেহেরের রাগটা আরো বেড়ে যায়। কেন আটকে রেখেছো আমাকে? কেন যেতে দিচ্ছ না? আমাকে দয়া করো, মুক্তি দাও আমাকে প্লিজ, না হলে নিজের হাতে আমাকে শেষ করে দাও। নিতে পারছি না আমি এইসব। রেদকে যতটা না ঘৃণা করি তার চেয়েও বেশি রাগ লাগে তোমায় দেখলে। প্লিজ মেহের, আমার কথাটা শোনো। আমি যা করছি তোমার আর তোমার সন্তানের ভালোর জন্য করছি। কোনোটাই আমার ভালোর জন্য না, সবটাই তোমার নিজের জন্য করছো। তুমিও সবার মতোই, শুধু নিজেরটাই দেখো। রায়হান এবার রেগে যায়।
হুম, নিজের জন্য করছি। সবার মতোই নিজের শান্তির জন্য করছি। আর তার জন্য তোমাকে দরকার আমার। আর এজন্যই মেহের আবার চুপ হয়ে যায়, মেঝেতে বসে কান্না করতে থাকে। আমাকে যেতে দাও রায়ান। বিশ্বাস করো, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমার সবটা আমি রেতকে দিয়ে দিয়েছি। আমার মন প্রাণ শুধুই রেতকে দিয়েছি। সেখানে আর কোনো জায়গা নেই তোমাকে দেবার মতো। আমার খালি হাতে আজ শূন্যতা ছাড়া কিছুই নেই। আর আছে এক বুক কষ্ট, যার ভাগ আমি কাউকে দিতে পারবো না। আমার সম্বল বলতে শুধু আমার বেবিটা আছে, যাকে নিয়ে আমি বাঁচতে চাই রায়ান। রায়হানও এবার মেহেরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে, তারপর বলে, তাহলে সেই কষ্টের ভাগটাই আমাকে দাও মেহের। তোমার শূন্য দুহাত আমি ধরতে চাই। তবে কথা দিলাম তোমাকে কোনোদিন চাইবো না। না রায়ান, তা হয় না। আমি এতটা স্বার্থপর হতে পারবো না। আমি আমার বেবির জন্য তোমাকে সমস্যায় ফেলবো না। এই বেবিটা যতটা তোমার ততটাই রেদের মেহের। আর রেদ সারা জীবন আমার থেকে আমার ভালোবাসার জিনিসটা নিয়ে নিয়েছে। তুমি এটা ভেবো না সেই প্রতিদান স্বরূপ এই বেবির দায়িত্ব আমাকে দিচ্ছ। প্লিজ মেহের, না করো না। আমার না পাওয়াগুলো ওকে দিয়ে পূরণ করে নেব। না করো না মেহের। আমি তোমার থেকে কোনোদিন কিছু চাইনি। এবার তুমি রেদের মতো স্বার্থপর হয়ে আমাকে ফিরিয়ে দিও না। শুধু এই বেবির অধিকার চাই। তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না। কেন করবে এসব? কথা রাখতে। আর তুমি তো জানো রায়ান নিজের কথা ভঙ্গ করে না। কথা রাখতে মানে? একজন আমাকে কথা দিয়েছিল তার সমস্ত প্রয়োজন আমাকে ডাকবে, কিন্তু সে কথা রাখেনি। আমায় তার সবচেয়ে বেশি প্রয়োজনে ডাকেনি। কিন্তু তাই বলে আমি তো আমার কথা ভাঙবো না। আমি সারা জীবন তার পাশে থাকবো। কিছু বলার নেই, কারণ মানুষটা মেহেরের নিজের। তুমি এখনো রেদকে ভালোবাসো? তুমি ভাবলে কি করে এত কিছুর পর এখন আমি রেতকে ভালোবাসি? ঘৃণা করি ওকে আমি সবচেয়ে বেশি। যতটা না ভালোবাসি তার চেয়েও বেশি ঘৃণা করি। ওর মুখটাও দেখতে চাই না। আচ্ছা, বুঝেছি। তারপর বেরিয়ে গেল রায়হান। ঘৃণা করো তুমি রেদকে মেহের, তাই না? করো তো। তোমার রাগ আর অভিমান জমে ঘৃণার রূপ নিয়েছে। কিন্তু ভালোবাসাটা আগের মতোই আছে। নাহলে এখানে আসার পর একদিনও নেই যে তুমি ঘুমের মধ্যে রেদের জন্য কাঁদোনি। ওর বিপদ ভেবে আমাকে ওকে আনতে বলনি। ভালোবাসো না কিন্তু প্রতিদিন ঘুমের ঘোরে ওকে ফিরে আসতে বলো। তারপর রায়হান মেহেরের খাবার এনে মেহেরকে খাইয়ে দিয়ে মেডিসিন দিয়ে দেয়। তারপর মেহের যখন ঘুমিয়ে পড়ে তখন প্রতিদিন রায়হান মেহেরের রুমে গিয়ে মেহেরের মাথায় পাশে বসে থাকে, কারণ মেহের ঘুমের ঘুরে শুধু বুলি আওড়ায়, যাতে সারাদিনের সব কথা মেহেরের বলে। আর রায়হান নীরব দর্শকের মতো শোনে আর নিজের মনে হাসে। আর নিজেরটুকু সাথে কথা বলে মেহের তা শুনে হাসতে থাকে। রায়হান, দিনে যখন সজ্ঞানে থাকো তখন রেদকে ঘৃণা করো, আর রাতে যখন নিজের অবচেতন মনের কথা শোনো তখন শুধু রেদের কথাটুকুই কথা ভাবো। আসলেই অদ্ভুত তুমি। তাই হয়তো এতটা ভালোবাসি আমার টুকুর মাকে। এভাবে কেটে যায় 4 মাস। রায়হান এতদিন বাচ্চার মতো খেয়াল রেখেছে। সামনেই মেহেরের ডেলিভারি। রায়হান অনেক চেষ্টার পরও রেদের কোনো খবর পায়নি। নিজের সবটা গুছিয়ে কেউ দেশের পথে রওনা দেয়। এখন তার নিজের উদ্দেশ্যে একটাই, আর তা হলো মেহের। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে রেদ। আজ 9 মাস পর রেদ দেশের মাটিতে পা রাখলো। ভেবেই প্রশান্তির একটা নিঃশ্বাস ছাড়ে। চারপাশটা ভালোভাবে দেখে নিচ্ছে। এখানেই ছেড়ে চলে গিয়েছিল সে তার হলুদ কুড়িকে। আজ আবার এখানেই ফিরে এসেছে নিজের হারানো জিনিসটা খুঁজে নিতে, তবে এবার আর ছেড়ে যাওয়ার জন্য নয়। আমি এসে গেছি মেহের। আর কোনো কষ্ট পেতে দিব না তোমাকে। যতটা কষ্ট দিয়েছি তার চেয়েও অনেকটা ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো তোমাকে। তোমার রেদ ফিরে এসেছে শুধু তোমার জন্য। খুব তাড়াতাড়ি তোমার কাছে পাবে আমাকে। যা হওয়ার হয়েছে, এবার শুধু তোমাকে ভালোবাসবো আমি। মেহেরকে ছাড়া রেদ অচল, তা আমি এই 9 মাসে হাড়ে হাড়ে বুঝেছি। আমি আসছি মেহের। হৃদের দু চোখের কোণে পানি জমে আছে। রায়ান আসার 4 মাস ধরে মেহের রায়ানের সাথেই আছে। এখনো কেউ জানে না মেহেরের খবর। রায়ান কাউকেই জানতে দেয়নি, এমনকি নিহাল আর তিতলিকেও না। রায়ান বাচ্চার মতো খেয়াল রাখছে মেহেরের।
মেহেরও এখন অনেকটাই কমফোর্টেবল করতে পেরেছে নিজেকে। মেহেরের দুনিয়া হয়ে গেছে বেবি ঘিরে। মেহের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। কেমন একটা গোল আলুর মতো লাগছে নিজেকে। এইটা দেখে মেহের হাসতে হাসতে শেষ। তখনই রায়ান আসে। কিরে গোলালু, কেমন আছিস? এই জন্য বলতাম অন্যদের দেখে হাসিস না, যখন নিজের হবে তখন ওরাও হাসবে। ভাগ্যিস ওরা নেই, থাকলে কত কিছু বলতো আমাকে। এই যে টুকটুকির আম্মা কি বকবক করছেন? আর আয়নায় কি নিজেকে দেখছে? আচ্ছা রায়ান বেবি তো আর কিছুদিন পর আসবে, কিন্তু ও থাকবে কই? তোমার কাছে। হায় হায়, বলো কি? আমি তো বেবি কোলেই নিতে পারি না, আর খাওয়াতেও পারি না, তাহলে আর এইখানে থাকবে কিভাবে? যখন আসবে তখন ঠিক পারবে। ওকে রাখবো কই? এখানে খাটে শোবে তোমার সাথে। এখন তো আমার পেটে, তাই থাকতে পারছে, কিন্তু যখন বের হবে তখন কই থাকবে? তোমার সাথে এখানে। তাইলে আমি কোথায় থাকবো? তুমিও এখানেই থাকবে। তুমি বুঝতে পারছো না। তাহলে তুমি বুঝিয়ে দাও। আসলে আমার বেবি এখন ছোট, ও যখন বড় হবে ওকেও তো বিয়ে দিব, ওরও বউ হবে, ওরও সংসার হবে, তখন কিভাবে একসাথে থাকবে? তখন খাটটা ছোট হয়ে যাবে না? মেহের, মেহের, আগে তো তোমার বেবিটা হোক, বিয়ের ব্যাপারটা না হয় পরে ভাববো। এই মেয়েটা দিন দিন আরো বেশি অবুঝ হয়ে যাচ্ছে। আল্লাহ মাবুদ জানে বাচ্চা হওয়ার পর না এর কনফিউশন হয়ে যায় ওর বাচ্চা নিয়ে। রায়ান, আমি কিন্তু আজ স্কুলে যাব ওদের সাথে দেখা করতে। আচ্ছা নিয়ে যাব, কিন্তু কোনো লাফালাফি না, ঠিক আছে? ওকে করব না, একদম ভালো মেয়ে হয়ে থাকবো। সে আর বলতে হবে না, যত সব। আমি জানি আমি খুব ভদ্র ভালো মেয়ে। রায়ান মেহেরের সমস্ত আবদার পূরণ করে যাতে ওর কখনো টেনশন না হয়। তার উপর মেহেরের আবদার দিন দিন বেড়েই চলেছে। আর যা সব এখন রায়ানের কাছেই, কারণ আর কেউ নেই যে। আজও তিতলি মেহেরের বাড়ি এসেছে। আচ্ছা তিতলি, আমি আসি। যদি মেহেরের কথা জিজ্ঞেস করে তবে কি বলবো? সত্যি মেহের কোথায় আছে কেউ জানেন না, তুমিও বলতে পারছো না। অনেক ট্রাই করছি, পাইনি। আচ্ছা তুমি কাঁদলে আন্টি আঙ্কেল কে কে বোঝাবে? বারবার মিথ্যা বলতে বলতে হাঁপিয়ে গেছি আমি। গেলেই তো মেহেরের কথা জিজ্ঞেস করে আর আমাকে মিথ্যা বলতে হয়। আর কিছুদিন, তারপর সব ঠিক হয়ে যাবে। এবার যাও। তারপর তিতলি তন্ময়কে বাই বলে ভেতরে চলে যায়। সময়ের ব্যবধানে তিতলি ও তন্ময়ের সম্পর্ক ঠিক হয়ে গেছে। ও মামুনি, কই তুমি? তিতলি, তুই দেখছিস মেহেরের সাথে তোর কথা হয়েছে? ও খুব তাড়াতাড়ি চলে আসবে আমাকে বলেছে। জানি না কি এত রাগ, একটা বারের জন্য আমার সাথে কথা বলতে পারলো না। আরে ও খুব তাড়াতাড়ি ফিরে আসবে, চিন্তা করো না। ওদিকে রায়ান মেহেরকে নিয়ে আশ্রমে যাচ্ছে। পথ বেশি না, কিন্তু মেহেরের বায়না রাখতে গিয়ে অনেকবার থামতে হয়েছে রায়ানকে। তারপর রায়ান মেহেরকে নিয়ে আশ্রমের দিকে যায়। মেহের ভদ্র মেয়ের মতো থাকবে। আমি সন্ধ্যায় এসে তোমাকে নিয়ে যাব। না নিয়ে গেলেও হবে। কি বললে? যাবই না, যা। এই না না, নিয়ে যাও। আচ্ছা বাই। রায়ান চলে আসছিল, তখন মনে পড়ে ও একটা ফাইল নিতে ভুলে গেছে। রায়ান তখন ফাইল আনতে নিজের বাড়ি যায়, কিন্তু বাড়ি গিয়ে কিছু একটা দেখে থমকে যায়। কেউ বসে আছে সোফায়। কে এখানে? কি হলো, আপনি কে? আর এখানে আমার বাড়িতে কি করছেন? তখনই লোকটা পিছনে ফিরে। রেদ, তুই? আমি এতদিন কই ছিলি তুই? বিদেশে। ও, তাহলে ফিরে এসেছিস কেন? আমার বিজনেসের সবচেয়ে দামি জিনিস রেখে গিয়েছিলাম, যেটা নিতে এসেছি। তা কি এমন দামি জিনিস যার জন্য এসে পড়েছিস নিজের স্বপ্নের দেশ থেকে? কিছুক্ষণ চুপ থেকে। তুই জানিস আমি কিসের কথা বলছি? আজব, আমি কিভাবে জানবো বলতো তোর কি চাই বা না চাই? মেহের। মেহের? ও ভাবির কথা বলছিস? আচ্ছা, আমিও তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি। আচ্ছা ভাবি কেমন আছে? ভালো আছে তো? নাকি তোর মন ভরে গেছে তাই? না মানে আমার যা নিয়েছিস তার সব কিছুই পরিণাম এটাই হয়েছে, তাই জিজ্ঞেস করছি। আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি। কোথা থেকে এসেছিস? ডিরেক্ট এয়ারপোর্ট থেকে।
তো এখানে আমার বাড়িতে কেন তাহলে? মেহের কই রায়ান? তোর বউ কই আমি কেমনে জানবো? তুই কি রেদ বড় হবি না? কখনো নিজের বউয়ের খবর বন্ধুর কাছে জানতে যাস কেন? ভাবি কি রাগ করেছে নাকি? দেখ, আমি ফাজলামোর মুডে নেই। মেহেরের সাথে আমার অনেক কথা আছে, ওকে আমার খুব বেশি প্রয়োজন। তো আমি কি করে জানবো মেহের কই? সেটা তোর জানার কথা। আমার সাথে ওর শেষ দেখা 9 মাস আগে, আর আমি দেশে ফিরেছি 5 মাস। তা আমি কিভাবে জানবো মেহের কই? আমি জানি মেহের কই, তুই জানিস, আর মেহের তোর কাছেই আছে। সবার মতো আমিও এটাই জানি মেহের তোর কাছে চলে গেছে। এখন আমি কিভাবে জানবো মেহের কই? সবাই এটা জানলেও আমি জানি মেহের তোর কাছে। বিশ্বাস কর আমি জানি না মেহের কই। আর বিশ্বাস কর যদি জানতাম তাহলেও তোকে বলতাম না। রায়ান, আমার অনেক কথা বলার আছে মেহেরকে, ওর সাথে দেখা করা আমার দরকার। আজব আমি বলছি তো জানি না। আর তোর বউয়ের খবর আমি নিয়ে রাখিনি। যেদিন থেকে ওর সাথে বিয়ে হয়েছে সবটা ভুলে গেছি আমি। আমি শুধু জানতে চাই মেহের কোথায়। আচ্ছা, এখানে কেউ জানে না মেহের কোথায়। সবাই জানে মেহের তোর সাথে। তাহলে তুই ডিরেক্ট এয়ারপোর্টে থেকে এসে আমাকে কেন জিজ্ঞেস করছিস মেহে আমার কাছে? ওর ব্যাপারে কোনো খোঁজ না নিয়ে এতটা নিশ্চিত হলি কেমনে? তুই কি জানিস মেহের এতদিন কই ছিল বা আছে? এত কথা জানতে চাই না, শুধু মেহেরের কথা জানতে চাই। আর আমি কিভাবে জানি মেহের তোর কাছে সেটা তোর জেনে লাভ নেই। আমি জানি না। প্লিজ রায়ান, আমি তোর কাছে হাত জোর করছি, তুই যা বলবি তাই করবো, শুধু একটা বার ওর সাথে দেখা করতে দে। তোকে বললাম না জানি না আমি। তুই যদি আমাকে এভাবে না বলিস সেটা কিন্তু ভালো হবে না। কি করবি তুই? এই যে আপেলটা দেখছিস, যখন যার হাতে সেটার মালিকও সেই হয়, তাই এটারও দখল সেই মালিকের কাছেই থাকে। তখন রেড রায়ানের হাত থেকে আপেলটা নিয়ে নেয়। দখল নিলেই হয় না, সেটা পাওয়ার অধিকারও তার থাকতে হয়। আর মালিক কি? তখন তোর হাতে ছিল, এখন আমার হাতে। আর অধিকারও আমারই আছে, যেটা তোর নেই। রেড, দোস্ত, নাও এবার, নাও। তুই কিন্তু এবার থেকে আমি আমার নিজেরটা বুঝে নিতে জানি। আপেলটা নিয়ে নেয়, কিন্তু তখন রেড তা সরিয়ে নিয়ে বলে, কিন্তু রেদ তার জিনিস কখনো কাউকে দেয় না, তাতে যদি সেটা শেষও করতে হয়। মেহেরকে আমার চাই, অ্যাট এনি কস্ট। আমি জানি না, আর পারলে খুঁজে নে। তাই করব, খুঁজেই নেব। তা যেখানেই থাকুক, আর তোকেও দেখে নেব। আমার জিনিসটা আমি কাউকে দেই না, আর দিব না। তোকে আমি এত সহজে মেহের দিব না রেড। তোকে এর জন্য অনেক দাম দিতে হবে। এবার তুই দেখবি রায়ান কি করে। এতদিন তুই আমার বন্ধুত্ব দেখেছিস, এবার আমার ভালোবাসা দেখবি, তার সাথে নিষ্ঠুরতা। কিন্তু রেড জানলো কিভাবে মেহের আমার কাছে আছে? তাও এতটা শিওর হয়ে যে এয়ারপোর্ট থেকে সরাসরি চলে এসেছে। বিকেলে রায়ান মেহেরকে আনতে যায়। রায়ান চুপচাপ গাড়ি চালাচ্ছে, আর মেহেরও সারাদিনের কথাগুলো বলার জন্য বকবক করছে। জানো রায়ান, আজকে তানিম এসে আমার কাছে খুব কেঁদেছে। কেন জানো? কারণ রিমঝিম নাকি ওকে লাভ লেটার লিখেছে। পরে আমি রিমঝিমকে জিজ্ঞেস করলে ও বলে আমি বলি নাই। পরে তানিম আমাকে ওই চিঠি দেয়। চিঠিতে কি লেখা ছিল জানো? আচ্ছা বলছি, চিঠিতে লেখা ছিল আমি ইলিশের তরকারি ভালোবাসি। আর তানিম ভাবছে রিমঝিম তানিমের কথা বলছে। কি গো, কথা বলছো না কেন? এসে গেছি। তুমি আমাকে কই নিয়ে এলে? এটা তো তোমার বাসা না। এখন থেকে তুমি এখানেই থাকবে। এই বাসাটা হসপিটালের কাছে আর আশ্রমও, তাই টুকটুকি না হওয়া পর্যন্ত এখানে থাকবে। কেন? আচ্ছা। তোমার সব দরকারি জিনিস এখানে আছে, যা লাগবে আমাকে ফোন করে বলবে। আমি এখন আসি, এখানে একজন নার্সও আছে, তাই তোমার অসুবিধা হবে না। তুমি থাকবে না কেন? আমার একটু কাজ আছে, সকালে তোমাকে আশ্রমে দিয়ে যাব, কেমন? আচ্ছা যাও তাহলে, বাই। সরি মেহের বেবি, হওয়ার আগে আমি তোমাকে রেদের কথা জানতে দিতে চাই না। আর আমার মনে হয় তাই ওখানে তোমার না থাকাই ভালো, কারণ রেদ আবার আসবে। রেদ নিজের বাড়িতে এসেছে, চারপাশটা ভালোভাবে দেখে নিচ্ছে। এখানে মেহেরও ওর সাথে থাকার কথা বলেছিল, এত কিছু পরেও ওর সাথে থাকার কথা বলেছিল। রেদ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। 9 মাস বাদে ও নিজের দুনিয়ায় ফিরে আসতে পেরেছে। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে থাকে। এতদিন পর যেন প্রাণ ফিরে পেয়েছে রেদ।
চোখের উপর হাত দিয়ে এভাবেই কিছুক্ষণ শুয়ে থাকে। তখনই হৃদের স্মৃতিপটে মেহেরের ছবিটা ভেসে আসে। এই ঘরে প্রতিটা কর্নারে হৃদ মেহেরের আভাস পায়। বেশি দিন সংসার হয়নি, হবে 1 মাসের মতো, তবুও মেহের এই ঘরটাকে নিজের মতো করে রেখেছে। যত হৃদের সাথে ঝগড়া করত, কিন্তু এই ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে রাখতো। কই তুমি মেহের? এখানে সব কিছুই যে আমার কাছে শূন্য মনে হচ্ছে। তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমি তোমাকে না বললে কোনো দিনও ছেড়ে যাবে না। তাতে আমি যা কিছু করি তবে কি এটা লিখছে? তাতে আমি যা কিছু করি তবে কেন আমাকে ধরা দিচ্ছ না? তোমার সাথে অনেক কথা আছে আমার। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি মেহের, প্লিজ ফিরে এসো। দু চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে হৃদের। যাই হোক মেহের, তোমাকে ঠিক খুঁজে বের করব। আমি কিছুতেই তোমাকে আমার থেকে আলাদা হতে দিব না। তার জন্য যা করার আমি করব। এই 9 মাস তোমাকে ছেড়ে নরক যন্ত্রণা পেয়েছি, আমি আর পারবো না এই দূরত্বকে মেনে নিতে। সকালে রায়ান ঘুম থেকে উঠে মেহেরের কাছে যায়। রায়ান খুব ভালো করেই জানে হৃদ যেহেতু এটা সন্দেহ করেছে মেহের রায়ানের কাছে আছে, সো ও আবার মেহেরের খোঁজ করবেই। আচ্ছা, রেদ কি জানে মেহের প্রেগনেন্ট? কিসব ভাবছি আমি, ও কিভাবে জানবে? এই কথা তো কেউ জানে না। আর রেদ যখন জানবে ওর বাবা হতে চলেছে, তখন কি করবে ও? ও কি এত সহজে তখন মেহেরকে ছেড়ে দিবে? এটা ভেবে রায়ান চলে যায় কল্পনায়। আচ্ছা রোদ, তুই বিয়ে করবি কেন? আমি বিয়ে করব কেন? কেন আবার? বউয়ের লগে রোম্যান্স করার জন্য। এমনিতে তো কারোর সাথে করিস না। চুপ শালা, তুই আসস তোর কথায়। ওই, তাইলে বিয়ে করে কেন? আমি তো এই জন্যই বিয়ে করব। কল্পনা বেশ কিছুক্ষণ ভেবে তারপর রেদ উত্তর দেয়। আমি যদি বিয়ে করি তবে একটা পুচকির জন্য বিয়ে করতাম। যদি ছেলে হয় তবে সব সময় ওরে নিয়ে ঘুরবো বাপ বেটায় মিলে। আর মেয়ে হলে আমার প্রিন্সেস বানিয়ে রাখতাম। বেশ কিউট কতগুলো বাচ্চা বানাইতাম, একদম ক্রিকেট টিম। এইটা শুনে সবাই হা করে ওর দিকে তাকিয়ে থাকে। তুই কিনা এত রোমান্টিক হয়ে বিয়ে করবি বাচ্চার জন্য? আরে দোস্ত, আমি চাই আমার বাচ্চাদের লাইফ যেন আমার মতো না হয়। আমি ওদের সব সময় ওদের সাথে থাকতে চাই, ওদের বাবা মায়ের ভালোবাসা দিতে চাই। আহা কি স্বপ্ন! বাচ্চার জন্য রেড করবে বিয়ে, তা আবার ক্রিকেট টিম। তাই কয়টা প্লেয়ার চান? এই 10-15টা হলেই হবে। ভাই, বিয়ের পর তোর বউয়ের কপালে দুঃখ আছে। বেচারি পোলাপান বানাইয়া নিজের সকাল শেষ করে দিব। আজব, আমি আমার বউয়ের কাছে শুধু বেবি চাই, আর কিছু না। বেশ কিউট। আর দেখিস, যেদিন আমি বাবা হব সবাইকে গর্ব করে বলবো। বলেই রায়ান মাথায় একটা গাদ্দা মারলো। তুই সবসময় আমাকে মারিস, তোকে অভিশাপ দিলাম। তোর বউ নিজেও পিচ্ছি হবে, দেখিস। তুই লাস্টে তোর ক্রিকেট টিম তোকে পালাতে হবে, তোর বউকেও। রেদ তখনই নিয়ানের ব্যাক সাইডে একটা লাথি দিয়ে পানির মধ্যে ফেলে দেয়। এই জন্য তোকে সারা বানাইতে চাই, বুঝলি? তোর বোন রে বিয়ে করলে বাবা মামায় মিলে আমার ক্রিকেট টিম পালবো। আমার কোনো বোন নাই। আবার বউরে তোর বোন বানামো, যদিও তার বড় কারণ তোর বিশ্বাস নাই। আমি তোর বাচ্চার মামা হব না। শালা তোরে আজকে। বলেই নিয়ানের পেছনে দৌড়ে আর বাকি সবাই হাসতে থাকে। কল্পনা শেষ। এসব ভেবে রায়ান নিজের মনে হাসতে থাকে। তখন সামনে কিছু আসে, ও ব্রেক করে, বলে আবার চলতে থাকে। রেদ, তোর স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। তুই বাবা হতে যাচ্ছিস। জানি না তুই যখন জানবি তখন কি করবি। আসলে হতভাগ্য তুই, না হলে তোর স্বপ্নকে আমি পালতাম না। যেটা তোর স্বপ্ন ছিল আজ তা আমার কাছে সত্যি হতে চলেছে। মেহেরের গর্ভে তোর সন্তান হলেও সবার কাছে ওর বাবা আমি। তারপর আবার কিছুক্ষণ পরে ভাবে, আমি মেহের এই কয়টা দিনে যতটা বুঝেছি, ওর ঘৃণার পাহাড়টা অনেক বেশি ভারী হয়ে গেছে। ও চাইলেও রেদকে মেনে নিতে পারবে না। আচ্ছা, রেদ কি এটা মেনে নেবে যে ওর সন্তান আর মেহের আমার কাছে? ও তো চাইবে মেহের আর ওর সন্তানকে। রেদ যেভাবে মেহেরকে খুঁজছে, তাতে তো রেদ মেহেরকে কোনো দিনই ছাড়বে না, তাও মেহেরের এরকম অবস্থায়। ভাবতে ভাবতে রায়ান মেহেরের বাড়ির নিচে চলে আসে। মেহের রায়ানকে দেখে নেমে আসে। মেহেরের দিকে চোখ পড়তেই রায়ানের চোখ কপালে। একটা মিষ্টি কালারের শাড়ি পরেছে মেহের। রায়ান অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। রায়ান, রায়ান, আরে ওই বেটা বয়রা, কোন ধানে পড়লি? তুমি শাড়ি পরেছো কেন এই অবস্থায়?
আসলে আজকে চিকুর জন্মদিন, ওরা সবাই বলেছিল তাই। আর এমনিতেও নার্স আন্টি বলেছে কিচ্ছু হবে না। তুমি শাড়ি সামলাতে পারো? তাহলে তুমি আছো কেন? আর আমি আমার বাচ্চাদের আবদার ফেলতে পারবো না, প্লিজ। আরে টুকটুকির আম্মা থাম, তুই যা মন চায় পর, কেউ কিচ্ছু বলবে না। গুড, এবার চল দোস্ত। চলেন। তারপর মেহেরকে নিয়ে রায়ান আশ্রমে যায়। সবকিছু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মেহের গিয়ে ওদের সবার সাথে খেলছে। এদিকে রেদের মোবাইলে কল আসে। হ্যাঁ বলো। স্যার, রায়ান স্যার একটা মেয়েকে নিয়ে শিশু আশ্রমে এসেছে। এখন সেই মেয়েটা মেহের কিনা বুঝতে পারছি না। আচ্ছা তুমি নজর রাখো, আমি দেখছি। কিন্তু স্যার মেয়েটার কেটে দিল। এই মেয়েটা তো প্রেগনেন্ট, কিন্তু স্যার তো এরকম কিছুই বলল না। আমি আসছি মেহের তোমার কাছে। তখনই রেদ বেরিয়ে পড়ে মেহেরের জন্য। আজ পুরো 9 মাস পর দেখবে ও তার হলুদ কুড়িকে। কিন্তু ভয় হচ্ছে মেহের কেমন রিয়েক্ট করবে। যা হয় হবে, তুমি রাগলে মানিয়ে নিব, বকলে শুনে নিব, যদি মারতে ইচ্ছা হয় কিছুই বলবো না। শুধু মনে রেখো মেহের, তোমাকে ছেড়ে যাব না, আর না তোমাকে যেতে দিব। এসব ভাবতে রেদ চলে আসে আশ্রমে। আশ্রমটা সুন্দরভাবে সাজানো হয়েছে, পরিবেশটাও খুব সুন্দর। তখন রেদ দেখতে পায় রায়ানকে। রায়ান কোনো দিকে তাকিয়ে আছে। রায়ান এদিক ফিরতেই রেদ লুকিয়ে যায়। হঠাৎ কেউ এসে রায়ানকে টেনে নিয়ে গেলে রেদ বেরিয়ে মেহেরকে খুঁজতে থাকে। কই তুমি মেহের? তখনই রেদ একটা মিষ্টি কালারের শাড়ি পরা মেয়েকে দেখতে পায়। হালকা কোকড়ানো চুলগুলো মেহেরের মতো মনে হচ্ছে। রেদ কিছু দূর এগোতেই মেহেরের কণ্ঠ শুনতে পায়। না, ভুল করেনি রেদ, এটাই তার অনেক দিনের চেনা। রেদ ধীর পায়ে এগোচ্ছে। মেহেরের গালে একটা বাচ্চা এসে চুমু খায়, আর রেদ নিশ্চিত হয়ে যায় এটাই মেহের। রেদ মেহেরকে দেখে ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকে। ওর কাছে যেতে নিলেই থমকে যায়। তখনই রায়ান এসে মেহেরের হাত ধরে। মেহেরও একটা মিষ্টি হাসি দিয়ে রায়ানের হাত ধরে বলে ধন্যবাদ। মেহেরের সামনে দিকে ফিরতেই রেদের পা থেমে মাটি সরে যায়। মেহেরকে দেখে ওর বুঝতে বাকি থাকে না মেহের প্রেগনেন্ট। এটা দেখে রেদ 2 পা পিছিয়ে যায়। রেদ নিজের চোখ ঝাপসা দেখতে থাকে। রেদ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, আর সাথে দেখছে রায়ানকে। সবকিছুই গুলিয়ে যাচ্ছে রেদের কাছে। রেদ আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলো না, চলে এলো। খুব জোরে ড্রাইভ করছে রেদ। আমি বিশ্বাস করি না মেহের, তুমি আমাকে ভুলে অন্য কাউকে আপন করতে পারো। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো না মেহের। আর রায়ান তো নয়। আমি জানি না কিভাবে কেন কি হয়েছে। আমি শুধু জানি তুমি শুধু এই রেদের, আর এই রেদের সাথেই তোমার জীবন মরণ। আল্লাহ ছাড়া আমাকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না, না তুমি নিজে আর না তোমার লাইফে থাকা কেউ। আমি জানি না কি হয়েছে, কিন্তু এটাই জানি তুমি আমার বিশ্বাস ভাঙবে না। যাই হয়েছে আমি সত্যিটা ঠিক বের করবো মেহের। এবার না বুঝে আমি কিছু করব না, আমাকে সত্যিটা জানতেই হবে। রেদ বাড়ি এসে প্রচন্ড রেগে সবকিছু ভাঙতে থাকে। নিজে বারবার নিজের হাত দেয়ালে সাথে বাড়ি দিতে থাকে। পাগলের মতো করছে রেদ। ও কিছুতেই এটা মেনে নিতে পারছে না যে মেহের অন্য কাউকে আপন করেছে। নিজেই নিজের মারছে আর নিজেই চিৎকার করে কান্না করছে। রেদের শরীর থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু কোনো খেয়াল নেই ওর। পাগল হয়ে গেছে রেদ। কেন করলে এমন মেহের? তুমি কি সত্যি আমার ভালোবাসাটা বুঝতে পারোনি? আমি কি এতটাই বেশি অন্যায় করেছি তোমাকে? রেদ বারবার নিজেকে আঘাত করছে। শেষমেশ ক্লান্ত হয়ে রেদ মেঝেতে উপুড় হয়ে শুয়ে পড়ে। তখনই মেহেরের একটা ছবি রেদের সামনে উড়ে আসে। রেদ নিজের রক্তমাখা হাতে মেহেরের ছবিটা পরম যত্নে হাত বুলিয়ে দেয়। কেন করলে? কেন করেছো এমন মেহের? একটু ওয়েট করতে পারলে না আমার জন্য? আমাকে কিছু বলার সুযোগটাই দিলে না। আমি যে মরে যাব মেহের। 9 মাস তোমাকে ছেড়ে থেকেছি, কতটা কষ্ট হয়েছে তা তোমাকে বোঝাতেও পারবো না। এবার যদি তুমি হারিয়ে যাও, কি নিয়ে থাকবো আমি? ভালোবাসি মেহের, খুব বেশি ভালোবাসি তোমায়। ওখানেই জ্ঞান হারায় রেদ। ওদিকে বুঝতে পারছি না কি হবে, সবটা যেন গুলিয়ে যাচ্ছে। রেদ কি বলতে চায় মেহেরকে? রায়ান, আমি আজ বাসায় যাব না। এই জন্য তোমাকে নিয়ে আসতে চাইনি।
আজকে যদি না চলো তাইলে কিন্তু আর নিয়ে আসবো না। ধুর, ভাল লাগে না। বদমাইশের সিপাহী একটু কোথাও ঘুরতে দেয় না। তুমি যাবে কি না? খবিশের বড় ভাই, যা তুই। মেহের, কিরাই কইছে যামু না? আমি তো নাচতে নাচতে যামু। এমনি গেলেই হইব, নাচতে হইব না? মুখ বাকিয়ে। তারপর সন্ধ্যা থেকে মেহের বাড়ি ফিরে আসে। মেহের ভিতরের রুমে যেতে নেয়, তখনই রায়ান ডাক দেয়। মেহের। আচ্ছা মেহের, হঠাৎ যদি রেত ফিরে আসে তখন কি করবে? কেন বলছো তুমি ওর কথা? ও কি করবে এসে? যখন ছেড়ে গিয়েছিল তখন মনে ছিল না? এখন কেন ফিরে আসবে? আমি ওর মুখটাও দেখতে চাই না, ঘৃণা করি ওকে, দেখতে চাই না ওর মুখ। একদমই বলে যাচ্ছে কথাগুলো। বলতে বলতে মেহেরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মেহের, মেহের শান্ত হও। মেহের, রেদ আসেনি মেহের, আমি জাস্ট কথার কথা বললাম, তুমি শান্ত হও। রায়ান প্লিজ, ও যেন আমার সামনে না আসে। আমি না হলে আমি জানি না কি করব। নিচে বসে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে পাগলের মতো করছে মেহের। আসবে না মেহের, আসবে না, তুমি শুধু শান্ত হও। মেহেরকে জড়িয়ে ধরে, কিন্তু তবুও মেহের কাঁপছে। রাগ, ভয় কি নাকি ঘৃণা তা বুঝতে পারছে না রায়ান। বেশ কিছুক্ষণ পর মেহের শান্ত হয়। তুমি এমনি বলছো তাই না? কেন? আর কোনোদিন বলবে না। ওকে আমি সেদিন ভুলে গেছি যেদিন ও আমাকে ফেলে চলে গিয়েছিল। তাই ওর কথা কেন? ওর নামটাই শুনতে চাই না। কিন্তু মেহের, এটা তো রেদেরও বেবি, ওর উপর রেদেরও অধিকার আছে। যে জানেই না তার স্ত্রী মা হতে চলেছে, আর যাই হোক সে বাবা হতে পারে না। আমার বেবিকে আমি নিজেই পালবো, তাতে রেদকে লাগবে না। ও যদি এসে দাবি করে তবে? ও কোনো অস্তিত্ব নেই আমার কাছে। ও যে কোনোদিন আমার সামনে না আসে, আর এমনিতেও চলে গেছে, তাকে ভেবে লাভ নেই। রেদ আমার কাছে মেহের, কোনো অস্তিত্ব নেই ওর। ও না আসলেই আমি সবচেয়ে বেশি খুশি হব। আর কোনো কথা না বলেই মেহের চলে যায়। তোমার কথাই থাকবে মেহের, তুমি না চাইলে কোনোদিন আসবে না আর তোমার লাইফে, আমি আসতে দেব না। মেহের গিয়ে রুমে বসে প্রচন্ড কাঁদতে থাকে। কেন তুমি বললে রায়ান? তুমি ভালোই করতে জানো। ওই নামটা আমি সহ্য করতে পারি না। তাহলে কেন বললে? অভিশাপ মনে হয় ওই নামটা। ভুলে থাকতে চাই আমি ওকে। রাতে রায়ান বাড়ি ফিরে দেখে মেহের ওভাবেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। খাওয়া হয়নি বুঝতেই পারছে। রায়ান খাবার নিয়ে মেহেরের রুমে গিয়ে মেহেরকে ডেকে তোলে, তারপর ওকে খাইয়ে দেয়। যদিও খেতে চায়নি, কিন্তু বেবির কথা বলে জোর করেই খাইয়ে দেয় মেহেরকে। তারপর ওকে শুইয়ে নিজের বাড়ি ফিরে যায়। হঠাৎ রেত সামনে তাকাতেই মেহেরকে দেখতে পায়। সাদা শাড়িতে পরে চুলগুলো ছেড়ে রেখেছে মেহের, যা বাতাসে উড়ছে। রেদ বারবার মেহেরকে ধরতে যাচ্ছে, কিন্তু লাগাল পাচ্ছে না। বারবার রেদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে মেহের। তখনই মেহের চলে যেতে নিলে মেহেরকে দেখে রেদ মেহেরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। কেন করেছো এমন মেহের? কেন চলে যাচ্ছ বারবার? কেন ছেড়ে গিয়েছিলে আমাকে ছেড়ে? তাই বলে তুমি অন্য কাউকে আপন করে নিবে? আপন তো করিনি কাউকে, শুধু তোমার সাথে অভিমান করেছি। ভাঙিয়ে দেখাও। প্লিজ মেহের, যা করো কিন্তু আমার সাথে থাকো। সেটা সম্ভব নয়। আমি যে নিজের কাছে দায়বদ্ধ। প্লিজ মেহের, চলে যেও না মেহের। আশেপাশে খুঁজতে থাকে মেহেরকে, কিন্তু কোথাও নেই মেহের। রেদ বুঝতে পারে মেহের তার কল্পনায় ছিল মাত্র। কি করেছো, কেন করেছো কিছুই জানতে চাই না আমি। আমি শুধু জানি তুমি আমার। যাকে পাওয়ার জন্য এতটা কষ্ট করেছি তাকে এভাবে ছেড়ে দেব না। তোমার জন্য যখন সবটা করেছি তখন এর মূল্য তোমাকে দিতে হবে মেহের। একটা কারণে আমি আমার ভালোবাসা মিথ্যে হতে দেব না। তুমি যাই করো, তুমি শুধু রেদের মেহের। আই লাভ ইউ। খুব সকালে রেদ রায়ানের বাড়ি যায়। দেখে রায়ান কফি খাচ্ছে আর কি যেন দেখছে। রেদ যেতেই রায়ান তা লুকিয়ে নেয়। তুই আবার এখানে কি চাস? সত্যিটা জানতে এসেছি। কিসের সত্যি? মেহের প্রেগনেন্ট। রেদের মুখে প্রেগন্যান্সির কথা শুনে রায়ানের বুকে একটা মোচড় দেয়। তার মানে রেদ সবটা জেনে গেছে যে মেহের আমার কাছে? কিরে, কথা বলছিস না কেন? বেবিটা কার? রায়ান রেদের এমন কথায় আকাশ থেকে পড়ে। মানে কি বলতে চাইছিস তুই? বেবিটা কি আমার? আর একটা ফালতু কথা বললে
আমি ভুলে যাব তোর সাথে আদেও আমার কোনো সম্পর্ক ছিল। হুম, বিশ্বাস যখন ভাঙার দুয়ারে দাঁড়ায় তখন সব সম্পর্ক মূল্যহীন হয়ে যায়। তুই কি বলতে চাইছিস মেয়ের সাথে আমার? এই জন্যই তো কিছু ভাবতে চাইছি না, শুধু সত্যিটা জানতে চাইছি। কি সত্যি জানতে চাস তুই? এরপর তোকে বলার মতো কোনো কথা আমার কাছে নেই। তোর যখন এতই সন্দেহ মেহেরের বেবিকে নিয়ে, তখন তোকে কিছু বলতেও চাই না। তোর যা ভাবার ভাব, আর দয়া করে এবার ওকে মুক্তি দে। মুক্তি? সত্যিটা আমি জেনেই ছাড়বো। মেহের যদি কোনো দোষ না করে তবে ও আমার থেকে কোনো দিনও মুক্তি পাবে না, আর যদি করে তখনও না। যেটাই হোক না কেন মেহেরকে বদ্ধ রেদের মাঝেই হতে হবে, কিন্তু হিসেবটা তখন আলাদা হবে। সবটা যেন রায়ানের মাথার উপর দিয়ে যাচ্ছে। রেদ কি বলবে, কেন বলল কিছুই বুঝতে পারছে না। রেদ কেনই বা মেয়েরকে সন্দেহ করছে। আর যাই হোক, রেদ ওদের নিয়ে এমনটা বলবে না, এটা খুব ভালো করেই জানে রায়ান। স্যার, আপনার কথা মতো মেহের মেমের হসপিটালের সমস্ত ডকুমেন্টস আছে। উনি কোন কোন হসপিটালে কখন কবে কেন গিয়েছেন তার সমস্ত ইনফরমেশন এতে আছে। স্যার, এই মাসে ওনার ডেলিভারি ডেট, আর 20 বা 25 দিন পর। কিন্তু স্যার, ওনার হাজবেন্ড মানে রায়ান এতদিন বিদেশে ছিল, উনি চলে যাওয়ার পর আবার দেশে এসেছে। তুমি এখন যেতে পারো। ওকে স্যার। রেদ ভালো করে ফাইলগুলো দেখতে থাকে। এখানে সবকিছু দেওয়া আছে। মেহেরের প্রেগন্যান্সির সময় হয়েছে 9 মাস, আর রায়ান তো দেশে এসেছে 5 মাস। এর আগে ওর আসা পসিবল না, কারণ মানেটা। এসব কথা ভেবে রেদ বড় একটা ধাক্কা খায়। রেদ সোফা থেকে নিচে বসে পড়ে, এক পা ছড়িয়ে হাঁটুতে মাথা গুজে কাগজটার দিকে সোফায় মেঝেতে বসে আছে রেদ। তার মানে আমি সেদিন যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক ছিল। আমি ড্রাঙ্ক হয়ে এতটা বোকামি কেন করলাম? আমি মেয়ে যে কিছু বলবে না সেটা জানা উচিত ছিল, আর ও যখন বারবার আমাকে সেই কথা বলেছিল কেন বুঝিনি আমি? বলেই নিজের ব্যথা হাতে আবার মারতে শুরু করলো। রায়ান এসেছে কেবল 5 মাস, তাহলে মেহের ওর কাছে কেন? ওর তো বাবা মায়ের সাথে থাকার কথা, আর রায়ান আসার আগে ও ছিল কই? আর সবাই এটাই বা কেন জানে মেহের আমার সাথে আছে? তার মানে আমার যাওয়ার কথাও কাউকে জানতে দেয়নি। পুরো 4 মাস ও কিভাবে থেকেছে? আর কিছু ভাবতে পারছে না রেদ। বড্ড বেশি ভুল হয়ে গেছে, আমার সব কিছু খোঁজ নেওয়া উচিত ছিল। আই অ্যাম সরি মেহের, অনেক কষ্ট পেয়েছো তুমি। আর না, তোমার কষ্ট আমি মুছে দিতে পারবো না, কিন্তু তোমাকে এবার সব কষ্ট থেকে দূরে রাখবো আমি। আমি তোমাকে আমার বেবিকে আমার কাছে নিয়ে আসবো, আর দূরে থাকতে দেবো না তোমায়। এবার আমি নিজে আমার বেবির খেয়াল রাখবো মেহের। পরের দিন সকালের দিকে রায়ান মেহেরের কাছে যায়। মেহের, তৈরি হয়ে নাও, আমাদের হসপিটালে যেতে হবে চেক আপ করাতে। দূর ভাল লাগে না বারবার ওই আবাল মহিলাটারে দেখতে, দেখলেই খালি বানি ছাড়ে। মেহের, কে বলেছে ভালো লাগে না? আমি তো পারলে ওনারে বাসায় দাওয়াত দিয়া খাওয়াইতাম। বুঝছি, যাও রেডি হয়ে নাও। তখনই রায়ানের ফোনে কল আসে। হ্যাঁ বলো। স্যার প্লিজ তাড়াতাড়ি আসুন, রেস স্যার এসেছেন, অনেক ঝামেলা করছে। রেদকে বলো আমি আসছি, ওকে শান্ত হতে বলো। বলছি, কিন্তু উনি আমাদের কোনো কথাই শুনতেছেন না। আচ্ছা, তোমরা যে কোনোভাবে রেদকে আটকাও, আমি খুব দ্রুত আসছি। ওকে স্যার। এই রেদকে আমি এখন কিভাবে আটকাই? ওকে কোনোভাবে এই অবস্থায় মেহেরের সামনে আসতে দিতে পারবো না। মেহের ওকে দেখলেই হাইপার হয়ে যাবে। আমি কিভাবে বলবো মেহেরকে রেদ ফিরে এসেছে আর মেহেরকে খুঁজছে? তখনই কিছু একটা আওয়াজে রায়ান পিছন ফিরে তাকায়। পিছনে তাকিয়ে রায়ানের কলিজা শুকিয়ে গেছে। রায়ান যেই ভয়টা পাচ্ছিল তাই সত্যি হয়ে গেল। মেহের, রেদের মতো তুমিও আমাকে মিথ্যা বললে রায়ান। মেহের, তুমি যা ভাবছো তা না। মেহের, আমি। মেহের কোনো কথা না শুনেই ওই অবস্থায় দৌড়ে রুম থেকে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। কেন ফিরেছে ও? আর তুমি সবটা জানার পর কিভাবে এটা বললে ওর সাথে কথা বলবে? প্লিজ মোহর, আমার কথা শোনো, আমি বলছি তো ওরকম কিছু না। তুমি রেদের সাথে দেখা করতে চাওনি? যে আমার জীবনটা শেষ করে দিয়েছে, তুমি তার কাছেই আমাকে।
না মেহের, তুমি ভুল ভাবছো। বোঝা যখন হয়ে গিয়েছিলাম আমাকে বলতে পারতে, চলে যেতাম। প্লিজ মেহের, আমার কথা শোনো। দরজায় নক করে। হঠাৎ করে সব নীরব হয়ে যায়। মেহের, মেহের, তখন ভিতর থেকে মেহেরের আর্তনাদ শুনতে পায়। মেহের। তখনই রায়ান আর দেরি না করেই দরজা ভেঙে ফেলে। ভিতরে ঢুকেই দেখে মেহের যন্ত্রণায় কাতরাচ্ছে। মেহের, কি হয়েছে? রায়ান, আমার খুব কষ্ট হচ্ছে। রায়ান আর কিছু না ভেবেই ওকে কোলে নিয়ে হসপিটাল নিয়ে যায়। ওদিকে মেহের কাতরাচ্ছে। কিভাবে হলো এসব? আমি আপনাকে বারবার বলেছি ওর প্রেগন্যান্সিতে প্রবলেম আছে। আপনি জানেন এটা ওর আর আপনি জানেন এটা ওর আর ওর বেবির জন্য কতটা রিস্কি। সরি, বাট এখন ওকে প্লিজ সুস্থ করে দিন। ওকে দেখছি। তারপর মেহেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ পরে ডক্টর বেরিয়ে আসে। কি হয়েছে মেহের, ঠিক আছে? আর আমার বেবি? দুজনের অবস্থা বেশ খারাপ। আল্লাহকে ডাকুন, ওনার অনেক ব্লাড লস হয়েছে। যে করে হোক ব্লাড দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের এখানে ব্লাড ব্যাংকে এই রক্ত নেই। রায়ান কিছু ভেবে পায় না। তখন ওর মনে হয় নিহালের কথা। নিহাল আর মেহেরের ব্লাড গ্রুপ 1। তখন রায়ান নিহালকে ফোন দেয়। হ্যালো, কে? কোনো কথা জিজ্ঞেস করিস না। মেহেরের অবস্থা খুব খারাপ। তুই তাড়াতাড়ি স্কয়ার হসপিটালে চলে আয়। মেহেরের অবস্থা খুব খারাপ। কিন্তু তার আগেই কেটে যায়। নিহাল আর দেরি না করে চলে আসে। ওটা যে রায়ান বুঝতে পারছে, কিন্তু কি হয়েছে বুঝতে পারছে না। তুই এসেছিস, প্লিজ মেহেরকে বাঁচা। কিন্তু হয়েছে কি? পরে সব বলছি, আগে চল। তারপর নিহাল রক্ত দিয়ে বেরিয়ে আসে। এবার বল, হয়েছে কি? কিছুই বুঝতে পারছি না। মেহের, কি হয়েছে ওর? আর রোদ, কই তুই এখানে কেন? তারপর রায়ান নিহালকে সবটা বলে। রায়ানের কথা শুনে নিহালের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ও কি ভেবেছে আর এসব কি হয়েছে? সবটা হিসেব গুলিয়ে গেছে নিহালের। ও তো এমনটা ভাবেনি। নিহাল আর দেরি না করেই সবাইকে কল করে। মেহেরের বাবা, মা, তিতলি ওরা সবাই পাগলের মতো ছুটে আসে। তখনই রেত ওখানে আসে। রেতকে দেখে মেহেরের বাবা রেতকে খুব জোরে একটা থাপ্পড় মারে। ভরসা করেছিলাম তোমাকে, তার এই মূল্য দিলে? নিজের সন্তানকে বাঁচাতে তুই আমাদের ছেড়ে দিলি। আরে আমরা তো তোর বাবা মা, তোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছুই করতাম না। রায়ান সবার সামনে সবটা বলে। এইটা শুনে রেত নির্বাক হয়ে যায়। মানে ওর বেবি বাঁচাতে গিয়ে মেহের নিজেকে আজ সবচেয়ে জঘন্য মানুষ বলে মনে হচ্ছে রেদের কাছে। তার একটা জিনিস সবকিছু নষ্ট করে দিল। আমার মেয়ের যদি কিছু হয় কোনোদিন ক্ষমা করব না। তুই আমার মেয়েকে যতটা কষ্ট দিয়েছিস তার থেকে অনেক বেশি কষ্ট তোকে পেতে হবে। তখনই রেত মায়ের পায়ের কাছে বসে পড়ে। আমি ক্ষমা চাইব না, এর কোনো ক্ষমা হয় না। তবুও বলছি প্লিজ আগে ওকে সুস্থ হতে দিন। তখন ডক্টর বের হয়। আই এম সরি, বাট আমরা বেবিকে বাঁচাতে পারিনি। দেখুন, আপনারা উত্তেজিত হবেন না। আপনাদের আরও শক্ত হতে হবে, কারণ পেশেন্টের অবস্থা ভালো না। আমরা ওনাকে নিয়ে কিছু বলতে পারছি না। ওনার অবস্থা খুব বেশি খারাপ। আমরা কোনো সিউরিটি দিতে পারছি না। বাকিটা আল্লাহর হাতে। এমন কথায় সবাই যেন থমকে যায়। রেত যেন মূর্তি হয়ে আছে পাথরের। ওর দোষে আজ ওকে সবটা হারাতে হলো। সবাই খুব কাঁদছে। এবার রায়ান আর নিজেকে সামলে রাখতে পারলো না। বলেছিলাম না তোকে ওর থেকে দূরে থাক। আজ তোর জন্য এই দিন দেখতে হলো। বলে রেতকে প্রচন্ডভাবে মারতে থাকে রায়ান। কেউ কিছু বলতে পারছে না। নিহালও আজ চুপ। রেদের হয়ে কিছু বলার মুখ নেই ওর। জানোয়ারের মতো মারছে রেতকে। আর রেত শান্ত হয়ে সব আঘাত সহ্য করে যাচ্ছে। ওকে মারছে কিন্তু কোনো ব্যথা লাগছে না ওর শরীরে। তখনই তিতলি তন্ময়কে ফোন দিয়ে সবটা জানায়। কিছুক্ষণ পর নিয়নার তন্ময় আসে। রেদের অবস্থা দেখে ওরা নিজেকে চোখের পানি ধরে রাখতে পারছে না। পুরো শরীর রক্তাক্ত হয়ে আছে রেদের। রায়ান তখনও ওকে মারছিল। ওরা এসে রেদকে ছাড়ায়। এইসব করলে সব ঠিক হয়ে যাবে। আগে মেয়েটাকে ভালো হতে দে, পরে বাকিটা দেখিস। প্লিজ ওকে নিয়ে চল। না, আমি মেহেরের কাছে থাকবো। আচ্ছা, এখন চল।
জোর করে ওকে নিয়ে যেতে চাচ্ছে। তখন রেদ তন্ময়কে আটকে দিয়ে বলে, তন্ময় তুই বলতি না রেদ আগুন নিয়ে খেলিস না? আমি বলতাম আগুন আমাকে পোড়াতে পারবে না, কিন্তু আজ দেখ না দোস্ত, আগুন আমার কিচ্ছু করতে পারেনি। আগুন নিয়ে খেলতে গিয়ে আমি আজ ছাইতে পুরো শেষ হয়ে গেছি। মুখ দিয়ে কাশির সাথে রক্ত বেরোচ্ছে রেদের, পুরো শরীর লাল, রক্ত ভিজে গেছে বলেই রেদ জ্ঞান হারায়। তারপর তন্ময় আর নিয়ান রেদকে নিয়ে চিকিৎসা করায়। শরীরে বিভিন্ন জায়গায় কেটে গেছে। রেদ তখনও সেন্সলেস হয়ে পড়ে আছে। কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। আমি নিজেও জানি না আসলে সেদিন কি হয়েছিল। রেদ কেনই বা মেহেরকে ছেড়ে গেল? ও যখন গিয়েছিল আমাকে বলেছিল মরে গেলেও ওকে ছাড়বে না। তাহলে কেমন হয়েছে? তোর কি মনে হয় এরপরেও মেহের শুনবে এদের কথা? জানি না। নিয়ান কি এখানে দেখ। তখন রেদ জেগে ওঠে। ওদের এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে রেদ নিজেকে একটু গুটিয়ে নেয়। তারপর উঠে যে, কি হয়েছে? আমি মেহেরের কাছে যাব। এখন ওইখানে গেলে রায়ান তোকে পুঁতে দেবে। নিজের দিকে তাকে দেখ একবার, কি করছিস নিজের। তারপর উঠে যেতে নেয়। সত্যি রেদকে অচেনা লাগছে নিজেকে। রেদের চেহারায় আগের মতো কোনো জৌলস্য নেই, কেমন একটা ফ্যাকাশে হয়ে আছে। রেদের আগের মতো কিচ্ছু নেই। ভালো করে খেয়াল করলে বোঝা যায় ও আর যেখানে থাকুক ভালো ছিল না। কিরে তোর এই অবস্থা হলো কিভাবে? কোথায় ছিলি তুই এই 9 মাস? আমাকে যেতে হবে মেহেরের কাছে। তোর কি মনে হয় তুই চাইবি আর ওরা তোকে মেহেরের কাছে যেতে দেবে? আমি কিছু জানি না, আমার শুধু মেহের চাই। আমি আমার সন্তানকে হারিয়েছি, কিন্তু মেহেরকে হারাতে পারবো না। বোঝার চেষ্টা কর, তুই এখন পারবি না। তুই কাল থেকে এখানে সেন্সলেস। কাল থেকে মানে? তোর মাথায় ব্যান্ডেজ দেখতে পারছিস না? তোর অবস্থা খুব ভালো নয় রেত, তুইও খুব দুর্বল। আবার মেহের কই? ও কেমন আছে? ভালো না, অবস্থার কোনো উন্নতি হয়নি। এখন ওকে আইসিইউতেই রাখা হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি। ওর পাশে কেউ অ্যালাউড না। আমি জানি না, আমাকে একবার হলেও মেহেরকে দেখতে হবে। আমি বিগত 9 মাস ধরে একটা বারও ওকে দেখিনি। প্লিজ তন্ময়, জাস্ট একটা বার আমি ওকে দেখতে চাই। আচ্ছা তুই শান্ত হ, আমি কথা দিচ্ছি তোকে মেয়ের সাথে দেখা করে দেব। তুই পারবি? রায়ান কোনোদিন হতে দিবে না। রায়ানের চোখে ধুলো দেওয়া কঠিন, কিন্তু অসম্ভব না। আর আমার ভয় অন্য জায়গায়। মেহেরের কিছু হলে রেদ বাঁচবে না, ও এমনিতেই মরে যাবে। আর যদি মেহের ঠিক হয়ে যায় তবে রেদকে কখনো মেনে নেবে না। আর এমন হলেও রেদ সহ্য করতে পারবে না। কি করব আমরা? মানুষের মনের উপর কারো হাত নেই, সবটা এখন আল্লাহর দেওয়া ভাগ্যের হাতে। চল আমার সাথে। রাতের দিকে তন্ময় আর নিয়ান হসপিটালে যায়। যেহেতু আইসিইউতে বাইরে মানুষ যাওয়া নিষেধ, তাই কেউ কেবিনে নেই। তন্ময় কোনোভাবে ওখানে গিয়ে সবটা ম্যানেজ করে যাতে রেদ মেহেরের কাছে যেতে পারে। তুই মেহেরের কাছে থাক, আমি আসছি। রাউন্ড শেষ, ভোরের আগে কেউ আসবে না। তারপর রেদ গিয়ে মেহেরের পাশে গিয়ে বসে। মেহেরের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। রেদ গিয়ে মেহেরের মাথায় পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে কপালে একটা গভীর চুমু এঁকে দেয়। অনেকদিন পর এতটা কাছ থেকে দেখছে মেহেরকে। আমি ভাবতেও পারিনি তোমাকে এভাবে দেখতে হবে আমাকে। বিশ্বাস করো, তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি। ভাগ্য আমাকে বাধ্য করেছে। প্লিজ মেহের, ভালো হয়ে যাও। আমি আর কোনোদিনও তোমাকে কষ্ট দিব না। তারপর রেদ নিজের আঙ্গুল মেহেরের আঙ্গুল পুড়ে দিয়ে আলতো করে মেহেরের বুকে মাথা রাখে। চোখ বন্ধ করে মেহেরের হার্টবিট শুনে ফিল করতে থাকে। I love you, মেহের। প্লিজ stay with me. I can't imagine my life without you. রেদের চোখের পানি মেহেরের শরীরে ভেজে দিচ্ছে। আজ অনেক দিন পর মেহেরের কাছে পেয়েছে। এভাবেই মেহেরের পাশে ঘুমিয়ে পড়ে। শেষ রাতের দিকে তন্ময় জোর করে রেদকে ওখান থেকে নিয়ে যায়, কারণ সকালে রায়ান দেখলে সমস্যা হবে। আজ 3 দিন হয়ে গেছে রেদ মেহেরের সাথে দেখা করতে পারেনি। মেহের তখনও সেন্সলেস। পাগল হয়ে গেছে রেদ মেহেরের দেখার জন্য, কিন্তু রায়ানের জন্য তা সম্ভব হয়নি, কারণ রায়ান বুঝে গিয়েছিল সেদিন রেদ মেহেরের কাছে গিয়েছিল। তন্ময়, কি হয়েছে? মেহেরের জ্ঞান ফিরেছে, কিন্তু কিন্তু কি? বারবার ওর বেবিকে দেখতে চাইছে। কি বলবো বুঝতেছি না। আচ্ছা, কি হয়েছে? মেহেরের জ্ঞান ফিরেছে আর বারবার বেবির কথা জানতে চাইছে।
আমাকে এখনই যেতে হবে। যাস না রে, শোন আমার কথা। রেদ হসপিটাল যেতে রায়ান পথ আটকায়। কি চাই তোর? এত কিছু করে আবার এসেছিস? সেদিন যা করেছিস চুপ করে সহ্য করেছি, কিন্তু আর না। আমার রাস্তা ছাড়, আমাকে মেহেরের কাছে যেতে হবে। তুই? তখনই তিতলি আসে। রায়ান ভাইয়া রেদকে মেহের ডাকছে। কি? ছাড় আমাকে। মেহেরকে বুঝতে পারছি না, কেমন একটা বিহেভ করছে ও। চলো। মেহেরকে কেবিনে দেয়া হয়েছে। রেদ ভিতরে ঢুকে দেখে মেহের একটা ছোট্ট কোল বালিশ নিয়ে খুব শান্তভাবে বসে আছে নিচের দিকে তাকিয়ে। রেদ গিয়ে মেহেরের সামনে দাঁড়ায়। মেহের, মেহের, মেহের কি হয়েছে? কিছু তো বলো। হুশ, বেবিটা তো মরে গেছে, এখনো কি ওকে শান্তিতে ঘুমাতে দেবে না? একটু আস্তে কথা বলো। মেহের কি বলছো এসব? কোথায় বেবি? এই যে আমার হাতে। মেহেরও নেই। কেন নেই রেদ? আমি তো ওকে মারতে চাইনি। তাহলে আমি ওকে বাঁচাতে আমার বাবা মাকে ছেড়েছি। আমি ওর জন্য সবার থেকে আলাদা হয়েছি, ওর ভালোর জন্য সবটা করেছি। আচ্ছা, তবুও কেন ও চলে গেল? মেহের এসব কেন বলছো? চাই না তো বলতে, কেন জানি ইচ্ছে করছে তোমাকে শোনাতে। তোমার তো বেবি অনেক পছন্দ ছিল, তাই না? একটু এদিকে আসবে আমার কাছে? রেদ খুব অবাক হচ্ছে মেহেরকে দেখে। এতটা শান্ত কিভাবে? এটাকে কি ভাবছে রেদ বুঝতে পারছে না। কি হয়েছে? রেদ মেহেরের কাছে এলে মেহের রেদকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। এমনটা আশা করেনি রেদ। রেদের বুকে মাথা রেখে চোখটা বন্ধ করে নেয় রেদ। রেদ যেন পাথর হয়ে গেছে। ওর কি করা উচিত বুঝতে পারছে না। জানো রেদ, 9 মাস আগে যখন এত কিছুর পর তোমাকে নিজের হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছিলাম, তখন থেকেই শুধু তোমার বুকে থাকতে চেয়েছিলাম, নিজের সবটা দিয়ে ভালো রাখতে চেয়েছিলাম। কিন্তু আমি হয়তো পারিনি, তাই হয়তো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, তাই। মেহের, চুপ রেদ, বলতে দাও আমাকে। আচ্ছা, সেদিন আমাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার কি দরকার ছিল তোমার? বিশ্বাস করো, খালি একবার বলে দিতে মেহের, আমি তোমাকে নিয়ে সুখী হতে পারছিলাম না। আমি নিজে তোমাকে মুক্তি দিয়ে দিতাম, কিন্তু তুমি তা করোনি, সেখানে রেখে চলে গিয়েছিলে। আমি অনেক রাত পর্যন্ত তোমার অপেক্ষায়, সবাই বললেও আমি বিশ্বাস হয় নাই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ভুল ছিলাম আমি, জানো। তারপর অনেক খুঁজেছি তোমায়, শুধু এইটা জানার জন্য কেন গিয়েছিলে, কিন্তু কোনো উত্তর পাইনি। তারপর আমার বেবি আসে, ওকে নিয়ে সবটা আবার নতুন করে শুরু করি, কিন্তু দেখো সেও একই কাজ করলো, আমাকে ছেড়ে একা ছেড়ে চলে গেল। মেহের, আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি, ভালোবাসা, বিশ্বাস, সংসার, এমনকি আমার বেবিটাও। আচ্ছা রেদ, তোমার জন্য আমি সবটা হারিয়েছি, কিন্তু তুমি কি হারিয়েছো আমাকে বলতে পারবে? এটাই শুনে রেদের বুকে মোচড় কাটে। কথাগুলো ওর বুকে গিয়ে বিঁধে। তারপর মেহের রেদকে ছেড়ে দেয়। কিছুই না, তাই না? রেদ কিছু বলতে যাবে, তখনই মেহের রেদকে খুব জোরে একটা থাপ্পড় মারে। কি ভেবেছো তুমি বারবার এমন করবে, নিজের যা ইচ্ছে করবে, তারপর আবার ফিরে আসবে নিজেরটা ফেরত নিতে? তোমার কি মনে হয় আমি আমার বেবিটাকে হারিয়েছি? না রেদ, আমার বেঁচে থাকার কারণ হারিয়েছি। তোমার তো কিছুই না, সবটা আমার গেছে, কারণ আমি ওর মা। তুমি তো জানতেই না তোমার সন্তান আছে। চলে যাও, ঘৃণা করি তোমাকে। তোমার ওই মুখটা দেখলে আমার সন্তানের কথা মনে পড়বে। আর নিতে পারছি না আমি তোমাকে। চলে যাও আমার সামনে থেকে। তোমাকে চেয়ে তোমার পাশে থেকে যন্ত্রণা ছাড়া কিছুই পাইনি, কিন্তু তুমি চলে যাওয়াতে শান্তি পেয়েছিলাম। তুমি ফিরে আসাতে আবার সবটা শেষ হয়ে গেছে। বলে আরো কয়েকটা থাপ্পড় মারে রেদকে। আমি চলে গেলে তুমি ভালো থাকবে? ঠিক আছে, তবে তাই হবে মেহের। তবে কথা দিচ্ছি মেহের, রেদ নিজের ভালোবাসা এত সহজে হারিয়ে যেতে দিবে না। যতই অভিমান করো, আমি ঠিক আবার তোমাকে নিজের করে দেখাবো। আমি জানি তুমি রেগে আছো, কিন্তু ভালো তুমি এখনো আমাকেই বাসো। তাহলে এই মুহূর্তে তুমি আমার বুকে মাথা রাখতে চাইতে না। ভালোবাসার চেয়ে যদি ঘৃণা বেশি হয়, আমি না হয় সেই ঘৃণার জন্যই নিজের ভালোবাসা আমি না হয় সেই ঘৃণায় নিজের জন্য ভালোবাসা খুঁজে নেব। রেদ তখনই হাসপাতাল থেকে বেরিয়ে চলে আসে।
কিছুদিন পর মেহেরের বাড়ি নিয়ে যায়, কিন্তু রেদ মেহেরের সামনে যায়নি। মেহের হসপিটাল থেকে এসেছে প্রায় 5 মাস হয়ে গেছে। রেদ মেহেরের সাথে দেখা করার হাজারো চেষ্টা করেছে, কিন্তু রায়ানের জন্য কিছু করতে পারেনি, এমনকি মেহেরের সাথে দেখাও করতে পারেনি।